আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নে আমাদের হচ্ছে প্রথমত এক নম্বর প্রশ্নটা দেখি কি বলতেছে। যে এক নম্বর প্রশ্নটা বলতেছে যে পরিমিত সরবরাহ সম্পদের পূর্বশর্ত কেন ব্যাখ্যা করো। কি পরিমিত সরবরাহ সম্পদের পূর্বশর্ত ব্যাখ্যা করো। তো আমরা জানি যে পরিমিত সরবরাহ সম্পদের হচ্ছে কি পূর্বশর্ত। আমরা জানি যে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে গেলে সে বস্তু বা দ্রব্যের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো হলো উক্ত বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। তো অপ্রাচুর্যতা ছাড়া কোনো দ্রব্য বা বস্তুকে সম্পদ বলা যায় না। যদি একটি দেশের নির্দিষ্ট সময় জনগণের চাহিদার তুলনায় দ্রব্যের যোগান বা সরবরাহ বেশি হয়, অর্থাৎ সম্পদ পরিমিত সরবরাহ না হয়, তবে ওই দ্রব্যের সম্পদ হয় না। কি বলতেছে? ওই দ্রব্যকে সম্পদ বলা যায় না। তো এই জন্য বলা যায় যে পরিমিত সরবরাহ কি সম্পদের পূর্বশর্ত। আচ্ছা, এরপরে দুই নম্বর কোশ্চেনটা বলছে যে অর্থনীতিতে বাতাস সম্পদ নয় কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি যে যেসব দ্রব্য বস্তুর উপযোগ, অপ্রাচুর্যতা আছে এবং হস্তান্তরযোগ্যতা আছে, সেসব দ্রব্য বস্তুকে কি বলে? সম্পদ বলে। কি বলতেছে? এগুলোকে সম্পদ বলে। কিন্তু অর্থনীতিতে বাতাস সম্পদ নয় কেন এটা ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, বলতেছে প্রকৃতিতে বাতাস অফুরন্ত হওয়ায় কেউ দাম দিয়ে বাতাস ব্যবহার করে না, অর্থাৎ চাহিদার তুলনায় বাতাসের সরবরাহ বেশি, যার ফলে বাতাসের মধ্যে সম্পদের অপ্রাচুর্যতার বৈশিষ্ট্যটি কি অনুপস্থিত থাকায় বাতাসকে অর্থনীতিতে কি ভাষায় সম্পদ বলা যায় না। আচ্ছা, এরপরে আছে যে অপ্রাচুর্যতা বলতে কি বোঝায় বা অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আমরা জানি যে অপ্রাচুর্যতা বলতে চাহিদার তুলনায় যোগানের কি বলতেছে। দেখো, যে চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতাকে বোঝায়। সাধারণত কোনো দ্রব্য বা সেবা বাজারে চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম, বাজারে দ্রব্যটির অপ্রাচুর্যতা দেখা দেয়। তো উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো দ্রব্য, দেখো, কোনো একটি দেশে যে কোনো সময় তৈরি পোশাকের চাহিদার তুলনায় সরবরাহ কম, এই কারণে তৈরি পোশাক পাওয়ার জন্য কম দাম দিতে হয়। কি দিতে হয়? কম দাম দিতে হয় বেশি। তাই বলা যায় যে তৈরি পোশাকের অপ্রাচুর্যতা আছে। আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে উপযোগ বলতে কি বোঝায়। কি বলতেছে যে উপযোগ বলতে কি বোঝায়। তো আমরা জানি যে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। যে আমরা জানি যে কোনো দ্রব্য বা সেবা সম্পদে রূপান্তরিত হওয়ার জন্য অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কি যে উপযোগ থাকা। ঠিক আছে, এখন কাঠ থেকে যেমন চেয়ার টেবিল তৈরি করা হয়, চেয়ার টেবিলে মানুষের অভাব পূরণ রাখতে সম্ভব, যা কাট করতে, দেখো, যে কাট করতে পারে না, সম্ভব যা কাট করতে পারে না, তাই বলা যায় যে চেয়ার টেবিলের উপযোগ আছে বিধায় তারা অভাব পূরণের ক্ষমতা রাখে। আচ্ছা, এরপর 5 নম্বর কোশ্চেনটা যে জাতীয় সম্পদের প্রথম উৎসটি ব্যাখ্যা করো। আচ্ছা, জাতীয় সম্পদের যে প্রথম উৎসটি আছে, আমরা জানি যে জাতীয় সম্পদের দুইটি উৎসের মধ্যে প্রথম উৎসটি হচ্ছে কি প্রকৃতি। কি বলতেছে? প্রকৃতি। দেখো, একটা আছে প্রাকৃতিক উৎস, একটা হচ্ছে কি মানব সৃষ্ট। তো আমরা বলতেছি কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ভূমি এবং ভূমির উপস্থিতি এবং অভ্যন্তরস্থ যা কিছু সবকিছুই কি প্রকৃতির দান। তো প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফলমূল, প্রাণী ও পাখিকুল, নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ। দেখো, এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানীয় সকল রকম খনিজ সম্পদই হচ্ছে কি এসব প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। কি প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেনটা যে সূর্যের আলো সম্পদ নয় কেন ব্যাখ্যা করো। বলতেছে যে সূর্যের আলো সম্পদ নয় কারণ সূর্যের আলোর অপ্রাচুর্য ও হস্তান্তরযোগ্যতা নেই। কি বলতেছে? অপ্রাচুর্যতা এবং হস্তান্তরযোগ্যতা নেই। কারণ আমরা জানি যে যেসব দ্রব্য বা সেবার উপযোগ, অপ্রাচুর্য এবং বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা আছে, সেসব দ্রব্যকে বলে সম্পদ বলে। আচ্ছা, প্রকৃতিতে সূর্যের আলো অফুরন্ত হয়, কেউ দাম দিয়ে সূর্যের আলো ব্যবহার করে না, তাই সূর্যের আলো প্রাচুর্যতা ও হস্তান্তরযোগ্যতা বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকে। কি থাকে? যে অনুপস্থিত থাকে। এই কারণেই সূর্যের আলো অর্থনীতিতে ভাষায় কি সম্পদ বলা যায় না। আচ্ছা, এরপর 7 নম্বর কোশ্চেনটা যে ফ্যানের বাতাস সম্পদ নয়, সম্পদ হিসেবে বিবেচিত হয় কেন ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো, আমরা জানি যে শুধু বাতাস অর্থনীতিতে সম্পদ নয়, কিন্তু ফ্যানের বাতাস অর্থনীতির সম্পদ। তো ফ্যানের বাতাস সম্পদ হিসেবে বিবেচিত হয়। তো আমরা জানি যে কারণ প্রকৃতি বাতাসের মতো ফ্যানের বাতাস অফুরন্ত নয়, এর প্রাচুর্যতা রয়েছে। ফ্যানের বাতাস পাওয়ার জন্য মানুষের দাম পরিশোধ করতে হয়, কারণ ফ্যানের বাতাস অফুরন্ত নয়, অপ্রাচুর্য। ঠিক আছে, আবার অন্যান্য সম্পদের মতো ফ্যানের বাতাসের অপ্রাচুর্য সহ হস্তান্তরযোগ্যতা, উপযোগ ও বাহ্যিকতা, এই 3 বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় ফ্যানের বাতাসকে সম্পদ হিসেবে কি বিবেচিত করা হয়। আচ্ছা, এরপর 8 নম্বর কোশ্চেনটা যে জাতীয় সম্পদ বলতে কি বোঝায়। ঠিক আছে, জাতীয় সম্পদ। তো আমরা জানি যে রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া কোনো জাতির
কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের কি এগুলো অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর 9 নম্বর কোশ্চেনটা, সমুদ্রের পানি সম্পদ নয় কেন? তো দেখো যে সমুদ্রের পানি কি সম্পদ নয়, কারণ সমুদ্রের পানির মধ্যে সমুদ্রের অপ্রাচুর্যতার বৈশিষ্ট্যটি অনুপস্থিত। তো আমরা জানি যে অর্থনীতির সম্পদ বলতে যেসব দ্রব্য বা সেবার বোঝানো হয় সেটা হচ্ছে কি সেসব দ্রব্য বা সেবার মধ্যে উপযোগ, অপ্রাচুর্য এবং বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো এদের মধ্যে কোনো একটি হচ্ছে কি বৈশিষ্ট্য, কি বলতেছে, এদের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে সেটি সম্পদ বলে বিবেচিত হয় না। যেমন যেহেতু সমুদ্রের পানির মধ্যে অপ্রাচুর্যতার বৈশিষ্ট্য অনুপস্থিত, তাই সমুদ্রের পানি অর্থনীতির ভাষায় কি সম্পদ নয়। আচ্ছা, এরপর 10 নম্বর কোশ্চেনটা, যে সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। কি বলতেছে, যে সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। তো জানি যে রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে সমষ্টিগত সম্পদের অধিকারী, এর জন্য কি বলতেছে এসব সম্পদ সংরক্ষণ করা খুবই প্রয়োজন। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল এবং ও স্কুল, রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ, সকল দেখো সম্পদ প্রভৃতি সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী, জনগণ এগুলো ব্যবহার করে এবং ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। কি করে? কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সম্পদ সমষ্টিগত দেখো এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণের প্রতিটি নাগরিকের বিশেষ যত্নবান হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রতিটি নাগরিকের আমাদের কি যে এই যে সমষ্টিগত সম্পদ যেহেতু আমরা সম্মিলিতভাবে ব্যবহার করি, তার জন্য কি আমাদের কি যে যত্নবান হওয়া উচিত এই সমষ্টিগত সম্পদ ব্যবহারের জন্য। তো দেখো যে এরই মাধ্যমে আমরা কি যে এই যে আমাদের এই অধ্যায়ের অনুশীলনীমূলক যে সংক্ষিপ্ত কোশ্চেন শেষ করলাম। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।